27 সেপ্টেম্বর 2010 একটা শান্ত নীরব সকাল। তেহরানের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একটা কঠোর নিরাপত্তায় ঘেরা ভবনে তখন ইরানের শীর্ষ পর্যায়ে নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক ছিল, শহর প্রতিদিনের মতোই চলছিল। কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তেই বিশ্বের সবচাইতে কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর নজর স্থির হয়েছিল সেই ভবনটির ওপর। কারণ তাদের বিশ্বাস ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই জায়গাতেই অবস্থান করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা প্রথমে ভবনের ভেতরে অস্বাভাবিক উচ্চ পর্যায়ের লোকজনের চলাচল শনাক্ত করে। দীর্ঘদিনের নজরদারিতে পাওয়া সেই তথ্য খুব দ্রুত শেয়ার করা হয় ইসরায়েলের সঙ্গে। আর সেখান থেকেই শুরু হয় এক যৌথ গোপন অভিযান, যা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক পূর্ণমাত্রার সংঘাতে। মাসের পর মাস ধরে ইরানের যোগাযোগ ব্যবস্থার ভেতরে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। স্যাটেলাইট নজরদারি, সিসিটিভি ক্যামেরা হ্যাক এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের অবস্থান। উদ্দেশ্য ছিল সরাসরি হামলা নয়, প্রথমে নিশ্চিত হওয়া যে আসল টার্গেট ঠিক কোথায় রয়েছে। আর ইরান তখন বিশ্বাস করছিল তাদের নিরাপত্তা বলয় সম্পূর্ণ শক্তিশালী। রাজধানী জুড়ে স্থাপন করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ঢাল তাদের নেতাদেরকে নিরাপদে রাখবে, এটাই ছিল স্বাভাবিক ধারণা। কিন্তু এই অভিযানে যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য দিয়ে। যখন প্রতিটা নেতাদের চলাচল নজরদারির আওতায় চলে আসে, তখন সবচাইতে সুরক্ষিত স্থানও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। গোয়েন্দা বিশ্লেষকদের মতে এটাই ছিল পুরো অপারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ লক্ষ্য নিশ্চিত না হলে কখনোই আঘাত করা সম্ভব ছিল না। আর যখন নিশ্চিত হওয়া যায় যে ইরানের শীর্ষ নেতৃত্ব নির্দিষ্ট কোনো স্থানে উপস্থিত, তখনই নেওয়া হয় পরবর্তী ধাপে এগোনোর সিদ্ধান্ত। তেহরানের মানুষ তখনও কিছুই জানত না, শহর চলছিল স্বাভাবিক ছন্দে। এটা শুধু একটা সামরিক হামলা ছিল না, এটা ছিল এমন এক আঘাত যার লক্ষ্য ছিল একটা রাষ্ট্রের নেতৃত্বের পাশাপাশি তার মনোবলকে গুঁড়িয়ে দেয়া। বিস্ফোরণের তীব্র শব্দ ধীরে ধীরে থেমে গেলে তেহরানের সেই অঞ্চল জুড়ে নেমে আসে এক ভারী নীরবতা। ধোঁয়া আর ধুলোয় ঢেকে যায় রাজধানীর কেন্দ্রস্থল, যেখানে কয়েক মুহূর্ত আগেও দেশের শীর্ষ পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং খুবই সুপরিকল্পিতভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে একটা পরিচালিত আক্রমণ ছিল এই আঘাতে। ইরানের উচ্চ পর্যায়ের সামরিক এবং নিরাপত্তা নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। বৈঠকে উপস্থিত নিরাপত্তা সদস্য এবং কর্মীদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটে। যেই বৈঠক দেশের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আয়োজন করা হয়েছিল, সেটা মুহূর্তের মধ্যেই পরিণত হয় ভয়াবহ একটা ধ্বংসের কেন্দ্রে। ঘটনার পরপরই গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর ক্ষোভ। রাজনৈতিক মহলে এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সেই দিন তেহরানের মানুষ বুঝতে পারে যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, কারণ দেশের সবচাইতে সুরক্ষিত স্থানও যখন আঘাতের শিকার হয়, তখন প্রশ্ন উঠেই যায়, আধুনিক পৃথিবীতে আদৌ কি কোনো দেশ পুরোপুরি নিরাপদ? যদিও ইতিহাস আমাদেরকে বারবার দেখিয়েছে একটা নেতৃত্বকে আঘাত করা গেলেও একটা জাতির বিশ্বাসকে ভাঙা এতটা সহজ নয়, বরং অনেক সময়ে এমন ঘটনাই একটা নতুন প্রতিরোধের জন্ম দেয়। তেহরানে সেই দিন তাই শুধু একটা ধ্বংসের গল্প হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছিল একটা নতুন উত্তেজনা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ সংঘাতের সূচনার প্রতীক। কারণ একটা হামলা হয়তো শেষ হয়ে যায় কয়েক মিনিটে, কিন্তু তার প্রতিধ্বনি বহু বছর ধরে ইতিহাসে বেঁচে থাকে।